এবং ভাইয়া আসসালামু আলাইকুম। সার্টিফিকেট পাবে ভাইয়া তাকেই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন স্যার, আছেন? একটু মিউট করতে হবে। কই আপনি? আরেকজনের সাথে কথা বলতেছে। প্লিজ অ্যাপ্রেন্টিসশিপের সংজ্ঞাটা। হ্যাঁ আমি বলছি, আমি আবার বলছি। আপু আপু সমস্যা হলে দরজা চাপাই দিন। অ্যাপ্রেন্টিসশিপ কথাটার মানে হচ্ছে, মানে ওয়ার্ডটার মানে হচ্ছে আপনার শিক্ষানবিশ। ওকে, এটা এমন একটা শিক্ষানবিশ যে শিক্ষানবিশে আপনি একসাথে লার্ন এবং আর্ন দুটোটাই করবেন। আপনি একদম ফ্রেশার, কিছুই জানেন না, একটা ইন্ডাস্ট্রিতে আপনি যাবেন, ওই ইন্ডাস্ট্রি আপনাকে সেখানে শেখাবে, থাকার জায়গা দিবে, খাওয়াবে, 3 বেলা খাবার প্রোভাইড করবে, তারপরে দেখা গেছে মাস শেষে কিছু স্টাফিং বা হচ্ছে উপবৃত্তি টাইপের টাকা দেবে, আবার নাও দিতে পারে কিছু কিছু জায়গায়। এবং একটা মানে ডিউরেশন শেষে, ট্রেনিং এর সময়টা শেষে আপনাকে একটা সার্টিফিকেট দিবে যে হ্যাঁ এত মাস সে ট্রেনিং করে এখন একজন দক্ষ লোকে পরিণত হয়েছে। এটাকে অ্যাপ্রেন্টিসশিপ বলে। এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ইন্টার্নশিপের মতো কিছুটা। আপনারা যারা হোটেল ইন্ডাস্ট্রি বলবেন বা হচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্ট বলবেন, তখন দেখবেন তারা হচ্ছে কি বলে এটাকে, তাদের ইনস্টিটিউটের শিক্ষাটা শেষে তারা ইন্ডাস্ট্রিতে একটা প্র্যাকটিস করতে যায় বা শিখতে যায়। তখন ইন্ডাস্ট্রিতে ওইখানে 3 মাস, কেউ করে 3 মাস, কেউ করে 6 মাস, উইদাউট এনি টাকায় অনেকে তখন তাদের শ্রমটা দেয় তারা শিখার জন্য। বুঝতে পারছেন? তো এটাকে যদি আপনি সংজ্ঞা আকারে সুন্দর করে বলতে চান তাহলে হবে যে ট্রেনিং এ একজন দক্ষ লোকের আন্ডারে একজন অদক্ষ লোক লার্ন এবং আর্ন করবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট পাবে, তাকেই আপনার অ্যাপ্রেন্টিসশিপ বলে। আমার কথাটা বুঝতে পারছেন? এই যে অ্যাপ্রেন্টিসশিপ, এই অ্যাপ্রেন্টিসশিপের ল হচ্ছে আপনার 5টা ল, মানে আইন বা নিয়ম কানুন হচ্ছে 5টা। ওকে, আর কম্পোনেন্ট বা উপাদান, উপাদান হচ্ছে সরি ল হচ্ছে 5টা আর উপাদান হচ্ছে 8টা। দেখেন, 8 এসেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে 8টা আর ল হচ্ছে 5টা। এখন দেখেন, আপনাকে যদি বলে যে অ্যাপ্রেন্টিসশিপের কম্পোনেন্ট গুলো কি কি, তো সেক্ষেত্রে আপনি এই যে ছোট ছোট করে স্ট্রাকচার ট্রেনিং, তারপরে স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ল, তারপরে ক্রিডেন্সিয়াল, ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, আর্ন অ্যান্ড লার্ন, তারপরে সুপারভাইজ ট্রেনিং, অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট, এইগুলো ছোট ছোট করে খালি 8টা উপাদান লিখে দিবেন। আর যদি বলে আপনার অ্যাপ্রেন্টিসশিপের ল গুলা লিখতে, তখন আপনি এই যে 5টা ল, এই 5টা ল লিখবেন। আমার কথা বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি। আমি সবই বুঝাবো, কম্পোনেন্ট গুলোও বুঝাবো। 5টি ল একটু যদি বলতেন না স্যার একটু ধৈর্য ধরেন, আমি একদম ল কেন সব কম্পোনেন্টও বুঝাবো আপনাকে, জাস্ট আগে বলতেছি। দেখেন, এই যে ফার্স্টে আমাদের যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের ভিতরেই কিন্তু লটা আসবে। তাহলে দেখেন, কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে একটা স্ট্রাকচার ট্রেনিং। দ্যাট মিনস এই ট্রেনিংটা একটা কাঠামো থাকবে, এই ট্রেনিং এর একটা কাঠামো থাকবে, যে এটার একটা টাইম শিডিউল থাকবে, অমুক সময় আপনাকে ঢুকতে হবে, এত ঘন্টা, তারপরে হচ্ছে ট্রেনিং চলাকালীন কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, ওভারঅল একটা স্ট্রাকচার থাকবে। আমার কথা বুঝছেন স্যার ম্যাডামরা? জি দেখেন বলছে ট্রেনিং, ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা বলছে এটা যে এটা একটা স্কিলড ট্রেনিং। এই যে ট্রেনিংটা যে সে আপনাকে দিবে বা আপনি করবেন, এই ট্রেনিংটা কি ট্রেনিং হবে? একটা স্কিলফুল ট্রেনিং হবে। দ্যাট মিনস এই ট্রেনিংটা করার পর আপনি একটা স্কিলের সার্টিফিকেট পাবেন এবং ওই সার্টিফিকেটটা আপনি চাইলে অন্য কোনোখানে শো করে আপনি জব নিতে পারবেন। আপনি বলতে পারবেন যে আমি এই বিষয়টার উপর দক্ষ। আমার কথা বুঝছেন? তারপর হচ্ছে দেখেন অ্যাপ্রেন্টিসশিপ ল। আপনি যে এখানে মানে কি বলে এটাকে, ইন্টার্নশিপ করতে আসছেন বা অ্যাপ্রেন্টিসশিপ করতে আসছেন, অবশ্যই আপনার কিছু নিয়ম কানুন মান্য করতে হবে বা ফলো করতে হবে। আপনার কিছু বাধা বিপত্তি আছে,
মানে আপনি কিন্তু চাইলেই যেখানে সেখানে Industry যখন rules, খুশি তখন ঢুকে হ্যাঁ, যেতে পারবেন না। industry rules রেগুলেশন আহ, আছে। হ্যাঁ, একটা গণ্ডি আছে আপনার। সেটা কি কি হইতে পারে, যেমন দ্য লেন্থ অফ ট্রেনিং। আপনি চাইলেই আপনার মানে মন মতো আসলেন গেলেন, বা হচ্ছে গিয়ে যত মাস ইচ্ছা বা যতদিন ইচ্ছা ট্রেনিংটা করতে পারবেন না। অবশ্যই আপনাকে একটা ট্রেনিং এর সময়সীমা দেওয়া থাকবে, একটা লেন্থ থাকবে বা ডিউরেশন থাকবে। তারপর দেখেন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন, মানে ট্রেনিংটা কি টাইপ হবে, এবং আপনি যদি অ্যামাউন্ট পান বা আপনাকে যদি টাকা দেওয়া হয় তাহলে কত টাকা দেওয়া হবে, বুঝতে পারছেন? সব প্রপার ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া থাকবে। তারপর দেখেন সুপারভিশন অফ দ্য অ্যাপ্রেন্টিক। সুপারভিশন হচ্ছে আপনার একজন সুপারভাইজারের মানে মাধ্যমে থাকবেন আপনি, একটা মোট কথা। ধরেন আপনি ওখানে ট্রেনিং করতে গেছেন, তার মানে আপনি কারো আন্ডারে থাকবেন, কেউ আপনাকে পরিচালনা করবে, তার সবকিছু আপনাকে শেখাবে ওই বিষয়টার, বুঝতে পারছেন? তারপরে অ্যাপ্রোপ্রিয়েট রেশিও অফ অ্যাপ্রেন্টিক্স অ্যান্ড টু রেগুলার ওয়ার্কার, দ্যাট মিনস তারা ট্রেইনি নিবে বা অ্যাপ্রেন্টিক নিবে, তার মানে এই না যে তারা রেগুলার ওয়ার্কার খুব কম নিবে, বুঝতে পারছেন? তাহলে একটা রেশিও থাকবে, রেগুলার ওয়ার্কার যারা প্রতিনিয়ত কাজ করতেছে তাদের সাথে, আর হচ্ছে যারা অ্যাপ্রেন্টিকশিপ তারা, একটা রেশিও থাকবে যে এতজন যদি আপনার রেগুলার ওয়ার্কার হয় তাহলে এতজন আপনি ট্রেনি থাকতে হবে বা ট্রেনি নিতে পারবেন, এরকম থাকতে হবে, এটা বাধ্যতা না, কিন্তু এতজন ওয়ার্কার থাকলে আপনার এতজন আপনি ট্রেনি নিতে পারবেন, এরকম একটা কথা। তারপর দেখেন অ্যাপ্রেন্টিক সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসিডিউর। আপনি চাইলে বড় বড় ব্র্যান্ড বা ব্র্যান্ডের যে কোম্পানিগুলো থাকে বা ইন্ডাস্ট্রিগুলো থাকে, আপনি চাইলেই কিন্তু সেখানে বললেই পারেন না যে আমি পরের সপ্তাহ থেকে আপনাদের ট্রেনিং করতে চাই, না। আপনি যখন কোনো একটা ব্র্যান্ডের সাথে কাজ করবেন, ব্র্যান্ড ইন্ডাস্ট্রিতে, তখন আপনাকে অনেক ধরনের রিক্রুটমেন্ট পার হয়ে, তারপরে ফিজিক্যাল টেস্ট পার হয়ে, তারপরে ওখানে আপনি মানে জয়েন করতে পারবেন, এরকম। যেমন আমি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রিতে, তো আমার হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা আছে। ছোট্ট একটা উদাহরণ, যেমন আপনি যদি রেডিসনে ইন্টার্নশিপ করতে চান, রেডিসনে, তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে মেডিকেল টেস্ট থেকে শুরু করে 8,000 টাকা তাদেরকে আবার পেও করতে হয়। আপনি ইন্টার্নশিপ করবেন, আপনাকে 1 টাকাও দিবে না, কিন্তু আপনি উল্টা তাদেরকে আরো 8,000 টাকা প্রোভাইড করবেন, কারণ তারা আপনাকে ড্রেস দিবে, খাওয়াবে 6 মাস বা 4 মাস, এই কারণে। ইনফ্যাক্ট আবার সেখানে আপনার অনেকগুলো টাকা মেডিকেল টেস্ট মানে দিয়ে তারপরে হচ্ছে ওখানে যেতে হবে, তাহলে বুঝতে পারছেন কত খরচ। তো এইটা হচ্ছে আপনার অ্যাপ্রেন্টিসশিপ লটা। এবার 4 নাম্বার কম্পোনেন্ট দেখেন অ্যাপ্রেন্টিসশিপের, সেটা ক্রিডেনশিয়াল। ক্রিডেনশিয়াল কথাটার মানে হচ্ছে সার্টিফিকেট। দ্যাট মিনস আপনাকে, আপনার যে ট্রেনিংটা থাকবে, ওই ট্রেনিংটা কমপ্লিট করার পর ওই ইন্ডাস্ট্রি আপনাকে একটা সার্টিফিকেট দিবে বা সনদায়ন দিবে আপনাকে। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং। আপনি যে ট্রেনিংটা করবেন ওইটার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ইনভেস্টমেন্ট করবে তারা, কারণ আপনাকে কিন্তু তারা খাবার প্রোভাইড করবে, তারা ড্রেস প্রোভাইড করবে, বুঝতে পারছেন? অনেক জায়গায় থাকার জায়গা প্রোভাইড করে, তাহলে কি আপনার উপর একটা ইনভেস্ট করতেছে না? তো এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং। আর্ন অ্যান্ড লার্ন, দেখেন আপনি কিন্তু এই ট্রেনিংটা থেকে আর্নও করতে পারবেন এবং লার্নও করতে পারবেন, ওকে? যেমন আপনি কিছুই জানেন না, তার মানে আপনি লার্ন করতেছেন, আপনাকে শেখাচ্ছে, এবং ওই শেখার পাশাপাশি প্রতি মাসে আপনাকে সামান্য কিছু সম্মানই দিচ্ছে, ওইটা কিন্তু বেতন না, ওইটা জাস্ট একটা সম্মানই দিচ্ছে। তারপরে দেখেন ওই যে এখানে বলছে সুপারভাইজড ট্রেনিং। ট্রেনিংটা ওই যে বললাম যে এটা যদিও ল এর মধ্যে আছে, কিন্তু ল আর কম্পোনেন্টে আলাদা। তাহলে ট্রেনিংটা আপনার কি হবে, একটা সুপারভাইজড ট্রেনিং হবে। দ্যাট মিনস একজন সুপারভাইজারের আন্ডারে আপনার এই ট্রেনিংটা হবে, সে আপনার সবকিছু দেখাশোনা করবে, আপনার ছুটি ছাটা থেকে শুরু করে আপনার টাকা দেওয়া থেকে শুরু করে সবকিছু, কোথায় কাজ করবেন, কি কাজ করবেন, কোন দিন কি কাজগুলো আপনার করতে হবে, সবগুলো মোট কথা হচ্ছে ওই সুপারভাইজার আপনাকে মনিটর করবে বা মেন্টর থাকবে আপনার। তারপরে দেখেন অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট, ওই যে একটা কন্ট্রাক্ট থাকবে। আপনি তো চাইলেই আর কি লং টাইম জন্য এখানে থাকতে পারবেন না, আপনি অবশ্যই একটা কন্ট্রাক্ট সাইন করবেন যে আপনি যদি কোনো ভুল করেন বা আপনার দ্বারা যদি এই, তারা আপনাকে একটা পলিসি দিয়ে দিবে, তাদের রুলস আর রেগুলেশন দিয়ে দিবে, আপনাকে একটা ব্যারিয়ার দিয়ে দিবে। তো তারা কিন্তু এটা বলেই নিবে, আপনার সাথে একটা কন্ট্রাক্ট করে নিবে যে আপনি যদি এই রুলস আর রেগুলেশন বা এই টার্ম গুলো যদি কোনো একটা ব্রেক করেন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে এই অ্যাপ্রেন্টিসশিপ থেকে বাদ দিতে বাধ্য হবে, এরকম একটা কিছু। আমার কথা বুঝতে পারছেন? তাহলে অ্যাপ্রেন্টিসশিপ একটা কন্ট্রাক্ট থাকবে। আমি কি ক্লিয়ার, বুঝতে পারছি? জি ম্যাম। ম্যাম, বাট ম্যাডাম এই কম্পোনেন্টস গুলো যদি চাই তাহলে আমাদেরকে 8টাই লিখতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ
এখানে তো বলাই আছে এসেনশিয়াল কম্পোনেন্ট কি আটটা? কম্পোনেন্টই আটটা স্যার। কি আটটা? পাঁচটা, যেমন দুই চার পাঁচটা হবে না, পাঁচটা সাতটা না, এরকম মনে করেন যে আটটার মধ্যে পাঁচটা দিলে হবে এটা কিন্তু। এটা একটা কিন্তু আপনার কাছে ক্যারেক্টারিস্টিক্স চাই নাই, বৈশিষ্ট্য চাই না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছে কিন্তু বলে নাই যে কোনো বৈশিষ্ট্য, হ্যাঁ বৈশিষ্ট্য না। এখন যেই জিনিসটা আপনার লিগ্যাল রিয়েল সেটা তো আপনার সেটাই দিতে হবে। আপনার কাছে যদি পরামর্শ চাইতো, তো আপনি যদি পরামর্শ দিতেন তো সেই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 3টা পরামর্শ দিতেন, নাহলে সর্বোচ্চ 5টা পরামর্শ দিতেন। কিন্তু এটা তো ফিক্সড এখানে, এটা কিন্তু পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের নাই, তাই না? যার কারণে এটা 8টাই দিতে হবে। যেমন আপনি ওই যে ইউনিট অফ কম্পিটেন্সির যে কম্পোনেন্ট গুলা, এটা কিন্তু আপনার 9টাই দিতে হবে। তারপরেও আপনার এভিডেন্স গাইডের যে কম্পোনেন্ট 7টা, ওইটাও কিন্তু আপনার 7টাই দিতে হবে। হ্যাঁ, তারপরে ধরেন এইখানে দেখা গেছে যে আপনার কোনো কারণে একটা মনে না থাকতে পারে, সেটা স্কিপ যাইতে পারে, কিন্তু দিতে হবে আপনার যা আছে তাই। আর ম্যাডাম কোন একটা বিষয় যদি বিস্তারিত জানতে চাই, ওটা কি পুরাটাই দিতে হবে? যেমন ধরেন স্কিল ট্রেনিং, এটার যে বিস্তারিত লেখাটা ওইভাবে আছে। বিস্তারিত চাবে না, এটা ওইরকম চাবে না। হয়তো আপনাকে বলতে পারে যে এটা শুনছেন কিনা জীবনে, বা এটা সম্পর্কে জানেন কিনা। অ্যাপ্রেন্টিসশিপ হয়তো এইভাবে বলতে পারে যে অ্যাপ্রেন্টিসশিপ কম্পোনেন্ট গুলো আছে, ওই কম্পোনেন্টের ভিতরে স্কিল ট্রেনিং একটা কম্পোনেন্ট আছে, জীবনে শুনছেন কিনা। তা আপনি যদি বলেন যে হ্যাঁ ম্যাডাম, তাহলে আপনি যেভাবে বাংলাতে বিস্তারিত বললেন এভাবে বললেই হবে। হ্যাঁ এইভাবে তাকে বুঝায় বলবেন, তাইলেই হয়ে যাবে। তারপরে এখানে দেখেন আরপিএলটা আপনারা সবাই জানেন, রিকগনিশন অফ প্রিয়র লার্নিং। আরপিএলটা কি, আর কি কোনো ধারণা আছে, আমাকে বলতে পারবেন? জি ম্যাডাম পারি। বলেন তো। আরপিএল এর পূর্ণ অর্থ হচ্ছে রিকগনিশন অফ পিরিয়ড লার্নিং। এটা হচ্ছে দেশে অনেক মানুষ আছে যারা কাজ জানেন কিন্তু তাদের কোনো সার্টিফিকেট নেই, তাদেরকে সার্টিফিকেট প্রদান করে আরপিএল। ভেরি গুড। দ্যাট মিনস আরপিএলটা হচ্ছে যাদের আপনার হচ্ছে পূর্বের অভিজ্ঞতা আছে বা ধারণা আছে, কিন্তু তারা কোনো সনদায়নের কারণে ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারছে না। তাদের যেটা, তারা যে এই কাজটা পারে এটা কাউকে প্রমাণ করতে পারতেছে না। প্রমাণ করার জন্য ইন্ডাস্ট্রি ধরেন আপনাকে সার্টিফিকেট চায়, বলে আপনার এটা যে আপনি যেটা পারেন এটা প্রমাণ কি। তো সে তখন কি করে, লং টাইমের জন্য, আরটিওটা তো একটা লং টাইম কোর্স, তাহলে তার জন্য তো আবার সেই লং টাইম কোর্সটা করা একটা ব্যয়বহুল হবে, প্লাস হচ্ছে টাইম কনজিউমিং এর ব্যাপার আছে, তার দ্বারা হবে না। তো সে তাহলে কি করবে, 3 দিনের একটা অ্যাসেসমেন্টে বসে যাবে। এই 3 দিনের অ্যাসেসমেন্টে সে সম্পূর্ণ আবার নিজেকে একটু যাচাই করবে, যাচাই করে 4 দিনের দিন সে অ্যাসেসমেন্টটা দিয়ে দিবে। দ্যাট মিনস আরপিএলটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে পূর্বের অভিজ্ঞতা আছে, বা যে বিষয়টার উপর সে আরপিএল দিতে যাচ্ছে সেই বিষয়টা সম্পর্কে সে অজ্ঞ বা অবগত। ক্লিয়ার? জানে সব সম্পর্কে। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার এটুকু? জি ম্যাম। আচ্ছা, এবার দেখেন আরপিএল এর কিছু বেনিফিট আছে, বেনিফিট অনেক, এটা আপনারাও জানেন। কি, যেমন খুব দ্রুত আপনার কোর্সটা শেষ হয়ে যায়, লেখাপড়ার লোডটা কিন্তু আরপিএল এ খুব কম, কারণ আপনি কিন্তু লং টাইম ধরে পড়তে হচ্ছে না, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু খরচও কম, যেহেতু 4 দিনের ব্যাপার, তো এটাও কিন্তু আপনার কষ্টটা মানে কি বলে এটাকে, অ্যাফোর্ড করা যায়। তারপরে দেখেন আপনি একটা কিছু কাজ করতেছেন, পাশাপাশি আপনি একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন। তা আপনি ধরেন একটা সরকারি জব করলেন বা একটা প্রাইভেট কোম্পানিতে জব করলেন, আপনাদের জন্য কিন্তু ওই 3 মাস 4 মাস লং টাইমের জন্য একটা ছুটি নেওয়া পসিবল না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, 4 দিনের একটা ছুটি নিতেই পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট করে ফেলতে পারেন, ঠিক না? তারপর যখন বারবার একই ট্রেনিং করা থেকে কিন্তু বিরত হতে পারেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনার আরপিএল এর বেনিফিট, 2-3টা দিয়ে দিলেই হবে। ম্যাডাম এটার যদি বেনিফিটস গুলা চাই তাহলে কি যে বাংলাতে দিলে হবে না, নাকি ইংলিশে দুই চারটা দিতে হবে? আপনি যদি বাংলায় গুছায় লিখতে পারেন সুন্দর করে, সমস্যা কি, দিয়ে দিবেন। যারা হচ্ছেন ট্রেনার পার্টে আছেন, তাদের এরকম একটা টাস্ক অ্যানালাইসিস করতে হবে ফ্রম, এটা যখন এভিডেন্স করাবো তখন দেখায় দিব। ম্যাম অ্যাসেসমেন্টের সময় কি ওপেন বুক থাকবে? এটা তো 1 বছর আগেই ক্লোজ বুক হয়ে গেছে স্যার।
বুঝতে পারছেন? ওয়ার্ক জি প্লেস ম্যাম। মানে কি? আমরা কেউ কি জানি ওয়ার্ক প্লেস কথাটার মানে কি? কাজের ম্যাডাম স্থান, কর্মস্থান কাজের কাজের স্থান। যেখানে আমরা কাজ করব, ইন্ডাস্ট্রিতে কর্ম যেখানে আমরা কাজ করব সেটা কর্মস্থল। হ্যাঁ, ওয়ার্ক প্লেস মানে হচ্ছে কর্মস্থল। তাহলে ওয়ার্ক প্লেস ইস্যু মানে সমস্যা। তাহলে আপনার কর্মস্থলে কোনো সমস্যা হইলে সেটা বুঝাইছে না? ওয়ার্ক প্লেস ইস্যু দ্যাট মিনস আপনার কর্মস্থলের কোনো সমস্যা। সমস্যা। তাহলে আপনি ধরেন একটা ইনস্টিটিউটে কাজ করতেছেন বা আপনার যে ওয়ার্ক প্লেস সেখানে সমস্যা হইতেই পারে, স্বাভাবিক, ঠিক না? তো সেই সমস্যাগুলোর সমাধান আপনি করবেন কিভাবে বা ম্যানেজ করবেন কিভাবে পুরা কাজটা, পুরা মানে ওয়ার্কটা ফার্স্টে মানে ম্যানেজ করার জন্য আপনি কি করতে হবে বা কিভাবে কি করতে হবে? এখানে দেখেন কোশ্চেনটা এরকম টাইপের মানে দেওয়া আছে। আপনারা এটা দেখলে একটু বেশি ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে হোয়াট আর দ্য ওয়ার্কপ্লেস ইস্যু এ টিচার নিড টু মেইনটেইন টু ওয়ার্ক ইফেক্টিভলি। একটা টিচারের একটা ওয়ার্কপ্লেস ইস্যুগুলোতে কোন ধরনের জিনিসগুলো মেইনটেইন করা হইতে লাগতে পারে, বুঝতে পারছেন? তাহলে তখন আপনি দিবেন ফার্স্ট অফ অল এই বিষয়গুলাই যে প্ল্যানিং, প্রায়োরিটাইজিং অ্যান্ড অর্গানাইজিং ইয়োর ওয়ার্ক। আপনি যদি একটা ওয়ার্কপ্লেস ইস্যুকে ম্যানেজ করতে চান, একটা সিস্টেমে আনতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে প্ল্যান করতে হবে ওই কাজটা নিয়ে। কিভাবে আপনি কি করবেন না করবেন গুছাবেন। তারপরে আপনি প্রায়োরিটাইজিং করবেন। প্রায়োরিটাইজিং মানে হচ্ছে প্রায়োরিটি দেওয়া। আপনার কাজ কিন্তু অনেকগুলো, কোনটার আগে, কিন্তু কোনটার অনেক পরে কোনটা, কাজের কোনটার পরে ক্ষেত্রে কোনটা, এরকম হ্যাঁ, হ্যাঁ, কোন সিরিয়ালি। কাজটা আপনার গুরুত্ব আগে দিতে হবে, কোন কাজটা আপনার পরে দিতে হবে, কোনটা আপনার বেশি গুরুত্ব, কোনটা হচ্ছে কম গুরুত্ব, এই বিষয়টা মেনটেন করতে হবে। তারপরে যে গুরুত্ব কম বেশি ছোট এগুলো সবকিছু করে তারপরে আপনার সুন্দর মতো আবার একটা সিরিয়াল করতে হবে, অর্গানাইজ করতে হবে বা সাজাইতে হবে যে আসলে কম গুরুত্ব ছোট গুরুত্ব কোনটা আগে রাখবেন পরে রাখবেন এগুলো মেনটেন করে তারপর আপনি সাজাবেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ওয়ার্কপ্লেস ইস্যু Yes, বা miss. সমাধান ক্ষেত্রে ম্যানেজ করার ক্ষেত্রে আপনি ফার্স্টে প্ল্যানিং করবেন আপনি ওই কাজটা, তারপরে হচ্ছে প্রায়োরিটাইজ করবেন, তারপর আপনি অর্গানাইজ করবেন। এরপর আপনি কি করবেন? ওয়ার্কিং কোলাবোরেটিভলি উইথ কলিগস। আপনার যে কলিগরা থাকবে বা আপনার যে পিয়াররা থাকবে তাদের সাথে একত্র হয়ে কাজটা করবেন। আপনি একটা কাজ বুঝতেছেন না, কলিগকে বলবেন যে আপনি কি এটা জানেন কিনা। তারপর সে বুঝতেছে না, সেও তাহলে আপনাকে বলবে। আপনি একদিন আগে বের হইলেন আপনার কোনো একটা কাজে, সে আপনাকে সাপোর্ট দিল, আপনি তাকে দিবেন। এরকম আর কি একসাথে মিলেমিশে আপনি কাজ করবেন। তাহলে কিন্তু আপনি জিনিসগুলো ম্যানেজ হয়ে যাবে। আপনার যে ওয়ার্কপ্লেস ইস্যু বা সমস্যা সেই কর্মস্থলের সমস্যাগুলো ম্যানেজ হয়ে যাবে। তারপরে দেখেন কি বলছে, সিকিং ফিডব্যাক অন ইউর ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। আপনি যে কাজটা করতেছেন, ধরেন আপনি নতুন একটা কাজ করলেন, একটা নতুন প্ল্যান বানাইলেন বা আপনার যে একটা ট্রেনিং ডেলিভারি প্ল্যানই বানাইলেন বা কিছু একটা বানাইলেন নতুন, তো ওই জিনিসটা কেমন হয়েছে সেটা এগেইনস্টে আপনি একটা ফিডব্যাক খুঁজবেন। আপনার কলিগরা যখন আপনাকে ফিডব্যাক দিবে আপনি কিন্তু আপনার ভুলটা ধরতে পারবেন না, কখনোই না, যে আপনি কি ভুল করছেন না কি করছেন। আমাদের নিজের চোখে কিন্তু নিজের ভুল পড়ে না, কিন্তু আপনি যখন অন্যকে দেখাবেন তখন সে কিন্তু আপনাকে বলবে যে না এটা একটু মডিফাই করলে ভালো হইতো। তো এই কারণে আপনি কি করবেন? ফিডব্যাক খুঁজবেন। কার কাছ থেকে? আপনার যারা থাকবে তাদের কাছ থেকে, কলিগদের কাছ থেকে হইতে পারে বা ওয়ার্ক যে ম্যানেজমেন্ট স্কিল আছে আপনার ম্যানেজমেন্টের তাদের সাথে আপনি এই ফিডব্যাকটা খুঁজতে পারেন। এরপর দেখেন অ্যাডপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। আপনি যে কাজ করবেন এই কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্টকে ফোকাস করে আপনি ওই কাজটা করবেন, ওই অ্যাপ্রোচটা আপনি অবলম্বন করবেন। তখন দেখবেন যে এই যে ওয়ার্ক প্লেসের ইস্যুগুলো আছে আপনার সমাধান হয়ে যাবে, আপনি ম্যানেজ করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? জি জি ম্যাম। আচ্ছা, দেখেন যে প্ল্যানিং, প্রায়োরিটাইজিং এন্ড অর্গানাইজিং ইওর ওয়ার্ক এর ভিতরে কিছু স্কিল আছে। দেখেন প্ল্যানিং এন্ড অর্গানাইজিং স্কিলের ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে টাইম ম্যানেজমেন্ট স্কিল আপনি আপনার ভিতরে থাকবে বা আছে কিভাবে বুঝবেন? যখন 9 আপনি ঘন্টার কাজের ভিতরে, হ্যাঁ বলেন। 9 ঘন্টা কাজের ভিতরে কখন কি করব আমি সেটার, 9 ঘন্টার ভিতরে আমার কাজটা ঠিক মতো পার করতে হ্যাঁ, টাইমটা থাকে। আপনার ভেতরে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে কিনা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি একটা কাজ
ওই আপনার যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে যদি আপনি সম্পূর্ণ করতে পারেন। ওকে, তারপরে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে কিনা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এই জিনিসটা নির্বাচন করতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, এবং আপনি যদি সময়ের মূল্য দিতে পারেন, আপনার সময়টা মানে টাইম ঠিক মতো ইউজ করতে পারেন, তখনই আপনি বলতে পারবেন যে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে। আমার কথা বুঝতে পারছেন? তারপরে দেখেন আরো কিছু স্কিল আছে, এগুলো না, সেটা একটু জাস্ট দেখে নেবেন। সেটা হচ্ছে এরকম হইতে পারে যে প্ল্যানিং এন্ড অর্গানাইজিং স্কিলের ভিতরে কোন কোন স্কিলগুলো পড়ে, তখন শুধু এইটুকু দিলেই হবে যে টাইম ম্যানেজমেন্ট স্কিল পড়ে, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, রিসোর্স অ্যালোকেশন স্কিল, রিসার্চ স্কিল, জাস্ট এগুলো দিলেই হবে। পড়তে পারে, এগুলো এখনো পড়ে নাই, জাস্ট আমি বললাম। আজ পর্যন্ত এরকম কোনো কোয়েশ্চেন দেখি নাই, শুধু দেখছি যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আপনি কিভাবে ম্যানেজ করবেন বা কিভাবে আপনি বুঝবেন যে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে, এইরকম আসছে। বুঝতে পারছেন? তারপরে Yes. দেখেন এখানে বলছে যে এমপ্লয়াবিলিটি স্কিল, এমপ্লয়ার আর এমপ্লয়ি এই দুইটার ভিতরে পার্থক্য জানেন আপনারা? জি ম্যাডাম। কি হবে স্যার বলেন তো একটু। ম্যাডাম, ধরেন আমি একটা কোম্পানিতে জব করি, তাইলে আমি এমপ্লয়ি, যে আমাকে নিয়োগ দিছে অথবা মালিক পর্যায়ে ওরা হচ্ছে এমপ্লয়ার, অর্থাৎ নিয়োগকর্তাই হচ্ছে এমপ্লয়ার। ভেরি গুড স্যার, ভেরি গুড। স্যারের কথাটা কি বুঝছেন? জি, জি yes miss. বুঝছি। আচ্ছা, তাহলে আমি আর এটা দেখলাম না, স্যারই কিন্তু ভালো করে সুন্দর করে বুঝাইয়া দিল। স্যারকে একটা সবাই ধন্যবাদ দিবেন। এবার দেখেন, Clap. ধন্যবাদ। দেখেন এমপ্লয়াবিলিটি স্কিল গুলা কি কি। আপনি যে একটা নিয়োগ দিবেন, হ্যাঁ, আপনার ভিতরে কিছু স্কিল থাকতে হবে। ওকে, এমপ্লয়াবিলিটি স্কিল, এমপ্লয়াবিলিটি স্কিলের ভিতরে পড়ে হচ্ছে আপনার কমিউনিকেশন, অবশ্যই আপনার যোগাযোগ ভালো থাকতে হবে। কার সাথে? আপনার যারা এমপ্লয়ি তাদের সাথে। তারপরে হচ্ছে টিম ওয়ার্ক ভালো থাকতে হবে। প্রবলেম সলভিং এর কিন্তু দক্ষতাটা আপনার মধ্যে থাকতে হবে, প্রবলেম সলভিং এর দক্ষতা। তারপর হচ্ছে ইনিশিয়েটিভ এন্ড এন্টারপ্রাইজের বিষয়টা আপনার থাকতে হবে। তারপর সেলফ ম্যানেজমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে নিজে ম্যানেজ করা, নিজের যে হ্যাবিট, নিজের যে বিহেভিয়ার, কারোর সাথে কথা বলা, কিভাবে কি করবেন, চলবেন, ফিরবেন, সবকিছু ম্যানেজ করার দক্ষতাটা থাকতে হবে। তারপর লার্নিং এর যে বিষয়টা, সেটা, টেকনোলজি ইউজ করার বিষয়টা। তারপরে এগুলা হচ্ছে আপনার এমপ্লয়াবিলিটি স্কিল। এই স্কিলগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্কের গুরুত্ব কি বলেন তো? টিম ওয়ার্ক কেন প্রয়োজন বা টিম ওয়ার্কের উপকারিতা কি বা অ্যাডভান্টেজ কি? একজন একটা করে বলবেন, বলেন তো। ম্যাম, কাজের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, ধরলাম কাজের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর বড় কাজ সহজে করা যায়। ম্যাম, একটা বড় একজন কাজ মানুষ সহজে করা যায়। মানে জি ম্যাম জি বলেন। একজন মানুষ সব দিক থেকে দক্ষ না, কেউ একদিক থেকে বেশি এক্সপার্ট আর টিমের অন্য মেম্বার অন্য দিক থেকে বেশি এক্সপার্ট, এর জন্য। হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন আপনি একজন দক্ষ বা অদক্ষ কাজ মানে লোক কি এটা মিলেমিশে কাজটা কি সমাধান করতে পারবে, ঠিক না? হ্যাঁ, সহজেই জি, করতে সঠিক পারে। বলে। সহজে জি এটা ম্যাডাম। ইজিলি করতে পারবে। তারপর আর কি হইতে পারে? আর কি কিছু হইতে পারে? আরেকটা হচ্ছে যারা অদক্ষ লোক তারাও দক্ষ হয়ে যায়, টিম ওয়ার্কের হ্যাঁ, মাধ্যমে ভেরি গুড, অদক্ষ লোক দক্ষ হয়ে যায়। ভেরি গুড স্যার, এটা খুবই একটা চমৎকারিয়া। এটাই আসলে এতক্ষণ ধরে খুঁজতেছিলাম যে টিম ওয়ার্ক এমন একটা জিনিস। এই যে এতক্ষণ যে স্যার একটা কথা বলছে যে দক্ষ অদক্ষ লোক মানে মিলেমিশে ইয়া করতে পারে, তাহলে যে জানে না সে কিন্তু ওই বিষয়টা জেনে যায়, আর যে জানে সে জানে, আর যে জানে না সে কিন্তু এই বিষয়টা পারে, শিখে যায়। তারপর হচ্ছে দেখেন অনেক বড় একটা কাজ আমাদের কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারি, ঠিক আছে? তারপরে আমাদের কিন্তু ওই কাজটা করতে সময় কম লাগে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারি, ঠিক না স্যার? Yes, yes. স্যার, জি ম্যাম। তাহলে টিম ওয়ার্কের যদি অ্যাডভান্টেজ আসে বা টিম ওয়ার্কের উপকারিতা কি, কিভাবে কি পয়েন্ট যদি চায়, আপনারা যেভাবেই টিম ওয়ার্ক দিয়ে ঘুরে পেঁচায় আসুক না কেন আপনারা পারবেন না? ইনশাআল্লাহ ম্যাম। Answer- আচ্ছা,
স্টিকে এখন যাই টিম বিল্ডিংটাও কিন্তু সেম আপনার টিম ওয়ার্কের মতোই টিম বিল্ডিং বিল্ডিং হচ্ছে টিম গঠন করা, এটাকে এখানে দেখেন স্যার মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ ঠিক আছে A teacher in TVET Institute needs to demonstrate a client-focused approach to your work and this will involve একজন টিচার হিসেবে আপনার একটা ইনস্টিটিউটে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা কি করা দরকার কিভাবে করবেন আপনি ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা সেটা হচ্ছে ensure the needs and expectation of clients from the basic of your work practice তার মানে আপনার যে ক্লায়েন্টস থাকবে তাদের যে চাহিদাটা বা নিডসটা সেটা এনশিওর করবেন তাহলে নিড কত প্রকার শিখাইছিলাম আমি আপনাদের তিন প্রকার পার্টিকুলার কি কি? স্পেসিফিক পার্টিকুলার স্পেশাল স্পেশাল নিডস, আর হচ্ছে specific। তাহলে আপনার যে নিড আপনার এই নিড অনুযায়ী হ্যাঁ আপনার যে নিড এই নিড অনুযায়ী যখন আপনার লার্নাররা আসবে তখন তাদের এই নিড অনুযায়ী তাদেরকে তারা কি চাচ্ছে সেটা এনশিওর করে ফেলতে হবে তারপরে দেখেন ডেভেলপিং ইফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি টু মেইনটেইন ক্লায়েন্ট রিলেশনশিপ আপনার যে ক্লায়েন্ট থাকবে হ্যাঁ তার সাথে আপনার একটা ইফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি গড়ে তুলতে হবে কি সে যেন কোনো সমস্যা পড়লে সবার আগে আপনার কাছে সমাধান আপনার কাছে আসে সমাধানের জন্য যে এটা হয়েছে আমি সমাধান চাই বা আমার এই সমস্যাটা হচ্ছে মানে বলতে যেন সে দ্বিধাবোধ না করে বা ভয়ভীতি না করে আপনার সাথে তার মানে কমিউনিকেশন বলেন আন্ডারস্ট্যান্ডিং বলেন বা টিম বিল্ডিং বলেন যাই বলেন না কেন এটা যেন ভালো থাকে ওকে তারপর হচ্ছে ডেভেলপিং প্রসেস টু ইভালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন তাহলে আপনার যে ক্লায়েন্ট থাকবে তাদের স্যাটিসফ্যাকশনটার উপরও আপনার একটা